তার মনে পড়ে যায় আজ 10টা মাস এক অসহ্যনীয় যন্ত্রণায় কথা। চাইলেই কি স্বামীকে সবটা দেয়া যায়? চাইলেই কি সেই স্বামীকে নিজের শরীরটা দেয়া যায়? সে স্বামী তারই সামনে অন্য রুমে সতীন নিয়ে সংসার করে। এইসব ভেবে হঠাৎই নিজেকে ইরফানের থেকে সরিয়ে নেয় বেলি। আমি অসুস্থ, আপনি ঘুমিয়ে পড়েন। এই বলে বেলি ওপাশে মুখ ফিরিয়ে নেয়। ইরফানেরও মেজাজ খারাপ হয়ে যায়। সরে গেলি, আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে গেলি। কাল যখন রুবি আপু আসবে আপনি আবার আমায় ভুলে যাবেন। রুবি আপুর কথায় আমায় এসে মারবেন, কুকুরের মতো আচরণ করবেন আমার সাথে। বিশ্বাস করেন, এটা আমার কষ্ট হয় না, একটু কষ্ট হয় না। শুধু কষ্ট হয় আপনার এই পাল্টে যাওয়া দেখলে। রুবি আপু অনেক ভালো মানুষ, তাকেই ভালোবাসুন। আমি তো আপনার ঘরের বান্দি মাত্র। আমার জন্য না হয় লাথি খুশিটাই ঠিক আছে। আদর্শ হোক আমার কপালে জোটে না। বেলি ফোপাতে ফোপাতে বহুত কষ্টে এইসব কথা বলল। এইবার ইরফানের মেজাজ আরও খারাপ হয়ে গেছে। সে বেলির একদম কাছে চলে আসে। সে নিচের করে পেতে চায় বেলিকে আজ, কিন্তু সে এটা মানতে পারছে না যে বেলির মনের অবস্থা এই মুহূর্তে কি। দিক বিদিক না পেয়ে বেলি তার পুরো শরীরকে আলগা করে দেয়। তাকিয়ে আছে সে ইরফানের দিকে। ইরফানের চোখে আজ ঘোর লেগেছে, বেলিকে কাছে পাওয়ার ঘোর। তখন বেলি শুধু একটা কথা বলার জন্যই মুখ খুলে, আমি অসুস্থ, তবু এমন করতেছেন। ঠিক আছে, যেমন ভালো মনে হয় করেন। আমি বাধা দিব না। আপনি আমার স্বামী, আমার শরীরের ওপর আপনার অধিকার আছে। আমি বাধা দিব না। আমি তোকে জোর করে পেতে চাই না বেলি, তোর সম্মতিতে চাই। মন থেকে সম্মতি আসতেছে না, তবে বাধা দিব না। যা মন চাই করতে পারেন আপনি। ইরফান আর সহ্য করতে পারেনি, দ্রুত উঠে বসে পড়ে সে। খাটের কার্নিশের সাথে একটা ঘুষি মারে ইরফান। তারপর সোজা রুম থেকে বেরিয়ে যায় সে। আর বেলি সেখানেই পড়ে বালিশ চাপা দিয়ে কাঁদতে থাকে। তবে আজ বেলির উপায় ছিল না, সত্যি উপায় ছিল। যদি উপায় থাকতো ফেরাতো না সে ইরফানকে। তবে বেলি জানে ইরফান আবার বদলে যাবে, রুবি আসলেই সে আবারও বদলে যাবে। তখন হয়তো বেলির ছায়াও তার পছন্দ হবে না। তখন যাতে নিজেকে সামলাতে কষ্ট না হয় তারই চেষ্টা করল বেলি। কিন্তু এইসব কিছু ভাবতে গিয়ে সে ইরফানকে কষ্ট দিয়ে ফেলেছে, এটাই সব থেকে কষ্টের তার কাছে। সকালবেলা মিনু বেলিকে দেখে অনেকটাই অবাক হয়ে যায়। সে ভেবেছিল আজ সকালে এখানে অন্য কিছু হবে, হয়তো সে দেখবে তার বেলি ভাবি আর নেই। তাই রান্নাঘরেই বেলিকে দেখে অনেক চমকে যায় মিনু। মিনু এদিক ওদিক তাকিয়ে পা টিপে টিপে বেলির কাছে যায়। ওই বাবি, বাবি, জি বলো মিনু, ঘুমে গেছে তোমার? আপনি কি বেলি বাবি? এটা কি বলো মিনু? একটা চিমুর দেই। মিনু কি সব বলো আবল তাবল? ব্যথা পেলে সিক্কুর দিয়েন। এই বলে মিনু বেলির হাতে একটা চিমটি কাটে। চিমটিটা বেশ জোরেই কাটে সে, আর বেলিও ব্যথা পেয়ে উফ করে ওঠে। এবার মিনুর বিশ্বাস হয় যে এটাই আসল বেলি। এতক্ষণ সে বেলিকে বেলি নয় বেলির ভূত ভেবেছিল। চিমটি দিলা কেন? আমি ভাবছি আপনি ভূত। যাক, আল্লাহ সারাইছে, আপনি মরেন নাই, বাচ্চা আছেন। কি সব বলো উল্টাপাল্টা? যাও চোখে মুখে পানি দিয়ে আসো। ভাবি, ফিডাইছিনি আপনার ভাইয়ে? মারবে কেন আমাকে? হেতেই তো কথায় কথায় ফিডায় আমনেরে। হ্যাঁ, তবে কাল মারে নাই। কি আছে তাহলে? এবার বেলি আসলেই বিরক্ত বোধ করছে। মিনু উল্টাপাল্টা কথা বলা শুরু করলে করতেই থাকে তো করতেই থাকে, বন্ধ আর হয় না। এদিকে ইরফানের জন্য সব নাস্তা বানিয়ে টেবিলে সাজিয়ে দেয় বেলি। কিছুক্ষণ পর ইরফান রুম থেকে বেরিয়ে সোজা বেরিয়ে যায় বাসা থেকে। হ্যাঁ, আজ ইরফান নাস্তা না করেই অফিসে চলে গেছে। বেলির উপর থেকে রাগটা এখনও কমাতে পারেনি ইরফান। তার চিন্তা অনুযায়ী বেলি তাকে অপমান করেছে, বেলি তাকে কথা দিয়ে অপমান করেছে। সেজন্য আজ সে বেলির দিকে একবারের জন্য তাকায়নি। ইরফানের এইভাবে না খেয়ে চলে যাওয়াটাও বেলির সহ্য হয়নি। হয়তো কাল রাতে যা হয়েছিল তা ইরফানের পছন্দ হয়নি, কিন্তু বেলি কী করতে পারে? সে যে অসহায়। কাল ধরা দিলে যন্ত্রণা যে আরও কয়েকগুণ বেড়ে যেত তার। সে যন্ত্রণা হয়তো বেলিকে একেবারেই শেষ করে দিত। মিনু এসে বেলিকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বেলির সাথে কথা বলে। ভাবি, ও ভাবি, হুম ভাইয়া খাইয়া গেল না? হুম কেল্লাই খাইয়া গেল না? কেল্লাই? হয়তো অভিমান নয়তো রাগ। অভিমান আবার রাগ? বাপুরে বাপু, ওডি মাথাত ঢুকে না আমার। কি হয়েছে খুল্লা কইবেন একটু? অভিমান যা প্রিয়জনের সাথে করা যায়, আর রাগ যা অপছন্দের মানুষের সাথে করা যায়। এখন আমি তো তোমার ভাইয়ের প্রিয় প্রিয়জন নই, তাই অভিমানটা আমার জন্য প্রযোজ্য না। তাই রাগটাই হয়তো আমার জন্য বরাদ্দকৃত।
কিছুই বুঝি নাই। খেয়ে নাও, খেয়ে একটু হাতে হাতে সাহায্য করো আমাকে। আচ্ছা। এদিকে অফিসে কাজ করে যাচ্ছে ইরফান। প্রমোশন হয়েছে তার এই প্রমোশন কোথাও না কোথাও বেলিও জড়িত। বেলি তার হয়ে স্যাম্পল বানিয়েছে, তা সে তা যে সবার এত পছন্দ হবে ভাবেনি সে। অফিসের সবাই ইরফানকে বাহবা তো দিচ্ছে, কিন্তু ইরফান তো জানে এই বাহবার আসল হকদার আসলে কিন্তু বেলি। আবার বেলির কালকে রাতের বলা কথাগুলো মনে পড়ে যায় ইরফানের। বেলি তাকে অপমান করেছে, তাই বেলির ওপর রাগও হচ্ছে। এরই মাঝে একটা ফোন আসে। ফোন হাতে নিতেই দেখে রুবির বাবা জাফর সাহেব ফোন দিয়েছেন। ভদ্রলোক আর সময় পেলেন না, না চাইতেও ফোনটা রিসিভ করে ইরফান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইরফান, কেমন আছো? ভালোই, আপনি? ভালো। বাসায় আসতে যদি রুবিকে নিয়ে যাও। রুবি কি 4-5 বছরের বাচ্চা যে আমি ওকে নিয়ে আসবো? ইরফান, রাগারাগি তো অনেক হয়েছে, এবার আসো। আগের বার আপনার মেয়েকে ধমক দেওয়াতে আমাকে নিয়ে দরবার বসিয়েছে, এবার তো থাপ্পড় দিয়েছি, পারলে কেস করেন। ইরফান, আপনি কোন যুক্তিতে আমাকে আপনার বাসায় আসতে বলেন? আপনার মেয়ে রাত 10টার পর একা একা বাসা থেকে বের হয়ে গেছে। আপনার মেয়ের বেশ কত খেয়াল করেছেন আপনি? আর ও 100টার মধ্যে 90টাই মিথ্যে বলে। ও যখন খুশি বের হয়, যখন খুশি বাসায় আসে। ও ওর ছেলে বন্ধুদের অভাব নেই, মেয়ে বন্ধুদের কথা তো বাদই দিলাম। আমি কষ্ট করে টাকা কামাই করি, আর আপনার মেয়ে তা তুষের মতো উড়ায়। কেন, আমার টাকার কি কোনো বরকত নেই? শুনুন, আপনার মেয়ে আমাকে কি ওর গোলাম পেয়েছে? 24 ঘন্টা আমাকে বেলির নামে নানান রকম কথা বলে, যার মধ্যে 100টাই মিথ্যে কথা। আর আমিও বলদের মতো ওর কথা শুনে ওই মেয়েটাকে মারধর করেছি। মেয়েটা টু শব্দ অবধি করেনি এই পর্যন্ত। এত মিথ্যা কেন? আমি এখন অপরাধী হয়ে গেছি। কেন প্রথম বিয়ে করলাম, আর প্রথম বিয়ে করার পর কেনই বা দ্বিতীয় বিয়ে করলাম? আপনার মেয়েকে একটা চর মারাতে আপনার মেয়ে বাপের বাড়িতে গিয়ে উঠেছে। একবার কি এটা ভেবে দেখেছেন যে এই মেয়েটাকে আজকে 7টা মাস আমি আপনার মেয়ের কথায় কত গালমন্দ করেছি, কত মেরেছি? ওই মেয়ে তো চুপ করে পড়ে আছে। এক কাজ করেন, আপনার মেয়েকে ক্যাবিনেটের মধ্যে সাজিয়ে রেখে দিন। দয়া করে আমাকে বিরক্ত করবেন না। রাখছি। আসসালামু আলাইকুম। লাইন কেটে দেয় ইরফান। ইরফান লাইন কাটার পর জাফর সাহেব গভীর চিন্তায় মগ্ন হয়ে যান। পরিস্থিতি ঘোলাটে আকার ধারণ করেছে। এখন যতই ঠিক করতে চাইবে ততই আরও সমস্যা বাড়বে। তাই আপাতত চুপ থাকাটাই শ্রেয় মনে করেছেন জাফর সাহেব। মেয়ে যখন সতীনের ঘর বেছে নিয়েছে তখন তিনি কি করবেন আর? নিজেকে ব্যর্থ বাবা ভাবা ছাড়া আর কিছুই করণীয় নেই তার। অন্যদিকে রবির বাবার লাইন কাটার পর ল্যাপটপ নিয়ে কাজ করতে যাবে, আবার ফোনটা বেজে ওঠে ইরফানের। এবার মেজাজি বিগড়ে যায়। কে ফোন করেছে না দেখে রিসিভ করে চেঁচিয়ে ওঠে ইরফান। এই কে? হ্যালো বাজান, আমি বেলি ফুলের মায়। কথাটা শুনে থতমত খেয়ে যায় ইরফান। তাড়াতাড়ি কান থেকে মোবাইল সামনে এনে দেখে বেলির মায়ের নাম্বার। অবশ্য নাম্বার সেভ করেনি, শুধু লাস্টে 359 এই 3টা ডিজিট দেখে চিনতে পেরেছে যে এটা বেলির মায়ের নাম্বার। ইরফান মনে মনে লজ্জিত, তার একবার নাম্বারটা দেখা উচিত ছিল। এভাবে চেঁচানো উচিত হয়নি, তাও একজন মায়ের বয়সী মহিলার সাথে। ইরফান নিজেকে দমিয়ে নিয়ে কথা বলে। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? ভালো আছি বাজান, তোমরা কেমন আছো? জি ভালো। কিছু বলবেন? হ বাজান, বেলি ফুলে কই? বেলি তো বাসায়, আর আমি অফিসে। বাজান, একটা কথা কইবার চাইছিলাম আমি। হ্যাঁ বলেন। আইজা তো বুধবার, শুক্রবারে বেলি ফুলের বাপের মৃত্যুবার্ষিকী। তোমার বাবাই মনে হয় ফোন দিব তোমাগরে। ও আচ্ছা। তাই বাজান মায়াডারে লইয়া যদি আসতা গ্রামে। আমি তো অফিস, কিভাবে আসি? আরে বাজান, এমনি কইও না। মায়াডার বাপের মৃত্যুবার্ষিকী, মায়াডাই না আইলে মুন্ডা ছোট হইয়া যাইব বাজান। আচ্ছা, আমি বাসায় গিয়ে বেলিকে বলবো আপনার সাথে কথা বলতে, কেমন? আচ্ছা বাজান, তাইলে রাহি এখন। জি আচ্ছা। বেলির মায়ের লাইন কাটার পর কিছুক্ষণ ইরফান মাথা নিচু করে রাখে। অনেক কিছুই মাথার ঘুরপাক খাচ্ছে তার। ইরফান সবটা জানে না, তবে তার বাবার কাছে শুনেছিল বেলির বাবা মারা যাওয়ার 2 মাস পরই বেলিকে তার সাথে বিয়ে দেওয়া হয়। বেলির বাবার সাথে তার বাবার কথা দেওয়ার 15 দিনের মাথাতেই বেলির বাবার অ্যাক্সিডেন্ট হয়, আর সেখানে স্পট ডেথ ঘটে। বেলি তখন এতিম ছিল। সদ্য বাবাকে হারিয়ে এতিম হয়ে যাওয়া মেয়েটাকে আমার উপর ভরসা করে ওর সব দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল।
আর সেই আমি কিনা বিয়ের রাতেই ওকে। আর তারপর একদিন জুতা দিয়ে পর্যন্ত মেরেছিলাম। বাপ মরা এই দিন মেয়েটা সেই দিনও চুপ ছিল, আর আজও চুপ করেই আছে।